বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার খায়রুল কবির খোকন, নির্বাচনের সময় নিয়ে বা তারিখ নিয়ে কি বা সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এক ধরনের বিরোধের মধ্যে জড়িয়ে পড়তে যাচ্ছে? ধন্যবাদ চ্যানেল আইকে আজকের এই অনুষ্ঠানে আমার আমন্ত্রণ করার জন্যে। তো বিএনপি তো বরাবরই একটি উদার রাজনৈতিক দল। আমরা বরাবরই নির্বাচনের পক্ষে, এবং সেই নির্বাচন দেওয়ার বিষয়ে আমরা প্রথম থেকে দীর্ঘ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যে দাবি করে আসছি দীর্ঘদিন যাবৎ, এই দেড় দশক যাবৎ আমরা লড়াই করছি একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্যে। সেই নির্বাচন না দেওয়ার কারণেই আমরা এই দেশে আজকে এই যে এই বিরোধী আন্দোলনে যে আমাদের দীর্ঘ প্রায় 16 বছর যে লড়াই সংগ্রাম হয়েছে, লড়াই সংগ্রাম করতে অনেক প্রাণ দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। সর্বশেষ গুম, খুন, হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছে। বিএনপিকেও আমরা জানেন যে প্রায় 60 লক্ষ আসামি করা হয়েছে, 1.5 লক্ষ মামলা, 3000-এর বেশি নেতাকর্মীদেরকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে, এবং চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে। এই নির্যাতনের মধ্য দিয়েও কিন্তু আমরা নির্বাচন দেওয়ার জন্য আমরা একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের দাবি করে আসছি, এর বিরুদ্ধে লড়াই করেছি। এই সর্বশেষ তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেলাম যে আমাদের যে গত 2024-এর 5ই অগাস্ট যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদের পতন হয়েছে, এই পতিত এই স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, যে ভোটাধিকার, সেই এই 15 বছর জনগণ 16 বছর যে ভোট দিতে থেকে বঞ্চিত হয়েছে, তারা চেয়েছিল যে দ্রুত সময়ের মধ্যে আমরা অতীতও দেখেছি যে 4টি কেয়ারটেকার সরকারের অধীনে যে নির্বাচিত হয়েছিল, তারা দ্রুত 3 মাসের মধ্যেই তারা নির্বাচন সম্পন্ন করতে পেরেছিল। কিন্তু এই আমাদের বর্তমান এই ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এই প্রায় 7 মাস পেরিয়ে যাচ্ছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তারা একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে দাবি আমরা করে আসছি রাজনৈতিক দল, এদেশের সচেতন জনগণ, সেই দাবিটা বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা তাদের যে টালবাহানা করা, আমি সরি কথাটি এই জন্য বলছি, তারা সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ দেওয়া হচ্ছে না। আমরা রোড ম্যাপের কথা বলছি, আমরা বলছি এটাই আন্দোলন সংগ্রামে সকল জনগণের আশাকাঙ্ক্ষের প্রত্যাশারই এই সরকার। কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা চেয়েছিলাম যে ডিসেম্বরের মধ্যে তারাও বলেছিলেন যে এই বছরের শেষের দিকে করবেন, কিন্তু এখন পর্যন্ত ডিসেম্বর থেকে আবার আগামী 2026-এর জুন পর্যন্ত টেনে নেওয়া, এটা নিয়ে জনগণের মধ্যে একটি সন্দেহ, সংশয়, একটি মানে দোয়াশা তৈরি হচ্ছে যে নির্বাচনে কেন তারা প্রলম্বিত করছে। না হওয়ার কারণে দেশের এই যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং আমরা দেখছি রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট আমাদের মানে বিরোধ সৃষ্টি হচ্ছে। এবং আমরা জানি যে বিএনপি নির্বাচন একটি চলমান প্রক্রিয়া, এবং নির্বাচন এবং বিচার কিন্তু আমি মনে করি যে এটা হওয়া উচিত না, এটা নির্বাচনের বিকল্প হওয়া উচিত না। কেউ বলছেন, আমরা যে এনসিপি থেকে বিভিন্ন সংগঠন তারা বলে যাচ্ছেন যে বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন তারা মেনে নেবেন না, কেউ বলছেন আর কি। তো এটা তো বিকল্প হতে পারে না। নির্বাচন একটা চলমান প্রক্রিয়া, নির্বাচন তার নির্দিষ্ট সময়ের মধ্যে হবে, বিচার প্রক্রিয়া সেটা নিরপেক্ষ মানে সেটা হবে, এবং সেখানে আমাদের সংস্কার সেটা হবে। আমরা কদিন আগেও দেখেছি যে আমরা নির্বাচনের বিষয়ে আমরা জানেন যে একটি দফা রাষ্ট্র সংস্কার ইতিমধ্যে দিয়েছেন। এটাকে উল্লেখ করে আমরা দেখেছি যে প্রফেসর আলী রিয়াজ তিনিও বলেছেন যে ইতিমধ্যে তো বিএনপি উল্লেখযোগ্য সংস্কার সম্পন্ন করেছে, একথা তিনিও বলেছেন। তারপরে আমি মনে করি যে উল্লেখযোগ্য সংস্কার সম্পন্ন করেছে মানে যে ঐকমত্য পোষণ করেছেন, উনি তো একটা সংস্কার কমিশনের প্রধান হিসেবে আমরা জানেন যে সংবিধান প্রধান ছিলেন। তো সেখানে আমি মনে করি যে আমরা বরাবরই সংস্কারের পক্ষে। আমরা যে একটি রাষ্ট্র মেরামতের যে রূপরেখা আমরা 30 দফার মধ্যে দিয়েছি, তার মধ্যে কিন্তু অনেকগুলো আমাদের বিষয় আছে।
যে জাতীয় সরকার এবং আমাদের দিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং পরপর দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন না, তারপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ভারসাম্য নিয়ে আসা, এই বিষয়গুলি আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা নিয়ে আসছি, যার কোনো আগামী দিনের জন্য কোনো দল নির্বাচিত কোনো সরকার যেন তারা কোনো মানে ফেসিবাদ মানে রূপ ধারণ করতে না পারে, তারা যেন জনগণের মানে মৌলিক অধিকার কেড়ে নিতে না পারে এবং দেশের গণতন্ত্র যে সমুন্নত রাখতে পারে, এই ধরনের মানে ঘটনা যেন কোনো দল করতে না পারে, সেই বিষয়গুলো কিন্তু আমরা মাথায় রেখেছি। মাথায় রেখেই কিন্তু আমরা এই ধরনের আমাদের কথা বলছি। সরকারকে আমরা সর্বশেষ আমাদের মহাসচিবও বলেছেন যে এই সরকারকে সবাই মিলে আমরা সহযোগিতা করতে চাই, আমরা এই সরকারকে ব্যর্থ করতে চাই না। আমার দলের একটি চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন এই সরকার ব্যর্থ হোক আমরা চাই না, আমরা চাই এই সরকার সফল হোক এবং তাদের অধীনে মানে এই দ্রুত যে সংস্কারগুলো বলেছে এটা আমরা সহযোগিতা করার কথা বলেছি। শেষ করে আমরা নির্বাচনের দিন তারিখ কদিন আগে আমরা দেখেছেন যে আমাদের দলের প্রতিনিধিরা গিয়ে সুস্পষ্ট ভাষায় কিন্তু আমরা তাদের সাথে আলোচনা করে আমাদের বক্তব্য, আমাদের দলের স্ট্যান্ডটা কি, আমরা কেন নির্বাচনের দিতে চাই দ্রুত সময়ের মধ্যে, শুধু আমরা চাই না, এই দেশের সচেতন নাগরিক, হ্যাঁ তারাও কিন্তু সবাই চাচ্ছেন, রাজনৈতিক দল সচেতন নাগরিক তারাও চাচ্ছেন যে মানে তারা নির্বাচন মানে দ্রুত সময়ের মধ্যে যেন নির্বাচনটা হয় এবং তারা যেন ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে এবং নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে একটা দায়বদ্ধতা থাকে এবং অনির্বাচিত সরকারের কাছে জনগণের কাছে যে দায়বদ্ধতা, আগামী দিনে তারা রাষ্ট্রের কাছে, জনগণের কাছে, দলের কাছে তাদের দায়বদ্ধ থাকে। তাই তারা নির্বাচিত প্রতিনিধি এরাই পারে দেশের এই সংকট সমাধান করার ক্ষেত্রে, দেশের যে এই বিরাজমান যে পরিস্থিতি আজকে, যে অস্থিতিশীল পরিস্থিতি, অর্থনৈতিক সংকট, এখনও অর্থনৈতিকভাবে আমাদের দেশের যে পরিস্থিতি স্বাভাবিকভাবে আসে না, বৈদেশিক বিনিয়োগও হচ্ছে না, দেশীয় বিনিয়োগও হচ্ছে মানুষ করতে, কারণ নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ জনগণ করতে, বিনিয়োগকারীরা ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চান না। তাই আমি মনে করি দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে দাবি, তারা একটি রোডম্যাপ খুব দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করে নির্বাচনের তারিখটা ঘোষণা করলে দেশে অস্থিতিশীল পরিস্থিতিটা একটু কেটে যাবে এবং মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে, আস্থা ফিরে আসবে। রাজিকুজ্জামান রতন, নির্বাচনকে ঘিরে বিতর্ক, এবং আপনি কি মনে করেন কিনা যে দেশে আসলে একটা অস্থিতিশীল অবস্থা রয়েছে? ধন্যবাদ। এটা আমাদের ঠিক মনে করার বিষয় না, এটা আমাদের বাস্তব মানে দেখছি আমরা এটা। ধরুন বাজার ব্যবস্থা, সামাজিক ক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আমাদের শিল্পাঞ্চল এবং বিনিয়োগ, কোনো ক্ষেত্রে কিন্তু কোনো স্থিরতা এখনও প্রতিষ্ঠিত হয় না। সময় কিন্তু 8 মাস পেরিয়ে গেল। এটা কেন হলো? এটা একটু আমাদের বিবেচনা করা দরকার। এর একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যদি দেখি যে কোনো বড় আন্দোলনের পরে একটা সামাজিক স্থিরতা তৈরি হতে একটু সময় লাগে, কিন্তু মানুষ দেখতে চায় সময়টা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে পদক্ষেপগুলো কী নেওয়া হচ্ছে। যদি পদক্ষেপগুলো সুচিন্তিত হয়, একটা লক্ষ্যাভিমুখী হয়, তাহলে মানুষ মনে করে একটু সময় লাগলেও তাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখে পদক্ষেপগুলো অনির্দিষ্ট হচ্ছে, ঘন ঘন সিদ্ধান্ত পাল্টে যাচ্ছে এবং আগের দিনের কথার সঙ্গে পরের দিনের কথার মিল থাকছে না, তখন মানুষও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। আমরা এই জন্য বলতে চাই যে গোটা দেশে যে একটা সাধারণ অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেই অনিশ্চয়তার ছাপ কিন্তু পড়েছে জনগণের মনের মধ্যেও, সেটার ছাপ পড়েছে মানুষের কর্মজগতেও, এবং সেটার কিছুটা ছাপ পড়েছে কিন্তু আমরা দেখলাম ব্যবসা বাণিজ্য বিনিয়োগের মধ্যেও। তা আমরা মনে করি যে একটা যদি রোড ম্যাপ থাকতো, যে আমরা 15 বছরের নির্বাচনের স্বাদ মানুষ পায় নাই, দুর্নীতি মানুষকে বিপর্যস্ত করেছে, দুঃশাসন মানুষকে পীড়িত করেছে, এবং সবচেয়ে বড় কথা যে উন্নয়ন না গণতন্ত্র, এইরকম কথা বলে উন্নয়নের নামে লুটপাটের একটা মহোৎসব হয়েছে আর গণতন্ত্রটাকে কুক্ষিগত করে ফেলা হয়েছে। তো এইটার হাত থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্যই তো অভ্যুত্থানটা করেছিল। তো অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ একটা আগের যে সমাজটা, যে রাষ্ট্রটা, যে রাজনৈতিক পরিস্থিতিটা যেভাবে চলতো তার চেয়ে একটু ডিফারেন্ট কিছু তো দেখতে চেয়ে, সেই জন্য যে একটা পক্ষ বলছেন যে মৌলিক সংস্কারগুলো করতে হবে নির্বাচন পরে, কারণ সংস্কার ছাড়া নির্বাচন করে আসলে লাভ হবে না। সম্প্রতি আমরা দেখলাম যে স্থানীয় সরকার বিষয়ক যে সংস্কার কমিশন তার প্রধানও বলছেন স্থানীয় নির্বাচন বললে জাতীয় নির্বাচন বলে, সংস্কার না করে কোনো নির্বাচন করে লাভ হবে না। কোনো রাজনৈতিক দলও সেটা বলছে। খুবই ভালো একটা কথা বলেছেন, কিন্তু খেয়াল করুন মৌলিক সংস্কার বলতে আমি কোন জায়গায় বলবো? মৌলিক সংস্কার কি মনন জগতে? মৌলিক সংস্কার কি নির্বাচনী ব্যবস্থায়?
মৌলিক সংস্কার কি প্রশাসনের ক্ষেত্রে, মৌলিক সংস্কার কি পুলিশের ক্ষেত্রে? আচ্ছা, এই সংস্কারটা গাইড করবে কে? আমরা বলি রাজনীতি হচ্ছে সমাজের পরিচালিকা শক্তি। যদি রাজনীতি এবং রাজনৈতিক দল না থাকে তাহলে সংস্কারটা করবে কে এবং সংস্কারটা কন্টিনিউ করবে কে? আচ্ছা, ধরুন গণ অভ্যুত্থানের একটা নৈতিক ভিত্তি আছে, জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে ক্ষমতাসীনরা পরাস্ত হয়েছে, জনগণ বিজয়ী হয়েছে। এই জন্য বলি গণ অভ্যুত্থানের নৈতিক বিজয় হয়। কিন্তু নৈতিক বিজয়ের পরে রাষ্ট্রটা পরিচালনা করার জন্য তো আবার একটা অর্থনৈতিক পরিকল্পনা লাগবে, সামাজিক শৃঙ্খলা লাগবে, সেগুলো আবার প্রতিষ্ঠিত হবে কেমন করে? আইনের যদি ধারাবাহিকতা দেখতে চাই, সংবিধানের যদি ধারাবাহিকতা দেখতে চাই, তাহলে পার্লামেন্টেরও তো একটা ধারাবাহিকতা দেখতে হবে। এবং আমরা যে কাজগুলো এখন আমাদের দেশে হচ্ছে, এই কাজগুলোকে যদি আইনসঙ্গত করতে হয় তাহলে এটা তো পার্লামেন্টের মাধ্যমেই করতে হবে। যে কারণে দেখুন বাংলাদেশের যতগুলো বড় আন্দোলন হয়েছে, অভ্যুত্থানের মতো পরিস্থিতি হয়েছে, প্রত্যেকটার পরে কিন্তু একটা নির্বাচনের মধ্য দিয়ে তার আইনগত লেজিটিমেসির দরকার হয়েছে। 52 সেই বিরাট ভাষা আন্দোলনের পরে কিন্তু 54 যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছে। 69-এর গণঅভ্যুত্থানের পরে কিন্তু 70-এর নির্বাচন হয়েছে। 90-এর যে গণঅভ্যুত্থান, যেটার সঙ্গে খোকন ভাইরা ছিলেন, আমরাও ছিলাম, সেই 90-এর গণঅভ্যুত্থানের পরে কিন্তু 91 নির্বাচন করতে হয়েছে। কারণ প্রত্যেকটা গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাকে আইনসঙ্গত রূপ দেওয়ার জন্য একটা নির্বাচন লাগে এবং নির্বাচনের পর একটা পার্লামেন্ট লাগে। এবং এই পার্লামেন্ট তারা তখন ডিসাইড করে মানুষের আকাঙ্ক্ষা যেটা ছিল সেই আকাঙ্ক্ষার আইনি রূপটা তারা কেমন করে দেবেন। যেমন ধরুন এখন যে সরকার আছে, এই সরকার নৈতিক ভিত্তিতে আছে ঠিক, কিন্তু এই সরকার কি তার সাংবিধানিক এবং আইনি ভিত্তি লাগবে না? সেটা হতে গেলে আগামী পার্লামেন্টে কি আমাদের সংবিধানের 7-এর ক এবং খকে বাতিল করতে হবে না? 7-এর ক এবং খ বাতিল না করলে তো এই সরকারকে তো কোনোভাবেই এই সরকারে থাকার জন্য তাদের তো শাস্তিযোগ্য অপরাধ তো এটা। ফলে সংবিধানের সংশোধনটা লাগবে। সেটা হবে কোথায়? সেটা হতে হবে তো পার্লামেন্টের নির্বাচনের মধ্য দিয়ে। এই জন্য বলছি যে নির্বাচনটা ইনএভিটেবল শুধু না, নির্বাচনটা অবশ্য প্রয়োজনীয়। 1 নাম্বার 2 হচ্ছে যখন নির্বাচনে একটা রোড ম্যাপ থাকে তখন মানুষের সামনে একটা লক্ষ্য থাকে। সে লক্ষ্য থাকলে সে কী করবে, কোন সময়ে কোন কাজটা সে করবে। এখন যদি লক্ষ্যবিহীন কাজ চলতে থাকে, লক্ষ্যবিহীন অনির্দিষ্ট কাজ থাকলে তার প্রভাব সমাজে কি পড়ে? এখন ধরুন মব কালচারটা কেন সমাজে এত ছড়িয়ে পড়ল, কেন এত উন্মাদনা তৈরি হয়ে গেল, কেন দেখুন যে ঘটনাটা ঘটলো, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার সহপাঠী কিংবা তার সঙ্গে দেখা তার দিকে হেসেছিল কেন, এই জন্য কি ছুরিকাঘাত করে মারা যায়? তার মানে মব সংস্কৃতির সঙ্গে সঙ্গে গায়ের জোরের সংস্কৃতিটা এমন তৈরি হয়েছে যে আমি আমার যেটা ইচ্ছা আমি তাই করে ফেলতে পারি। তো এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য একটা তো মানে প্রশাসনিক যদি কাঠামো তৈরি করতে চায় তার আগে তো একটা রাজনৈতিক শৃঙ্খলায় আনতে হবে। অ্যাডহক ভিত্তিতে কোনো সরকার চললে সেই সরকার কিন্তু রাজনৈতিক শৃঙ্খলাটা আনতে পারে না। আমরা এই জন্যই মনে করি যে নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটা অঙ্গ, এটা যেমন ঠিক, নির্বাচন কিন্তু ক্ষমতা পরিবর্তনেরও একটা বলবো নিয়মতান্ত্রিক পদ্ধতি। এমনি চেষ্টা একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে জাতীয় ঐকমত্য কমিশন এটা ঐকমত্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বা চেষ্টা করছে, সেক্ষেত্রে আপনাদের আমি জানি না আপনাদের সঙ্গে কথাবার্তা হয়েছে কিনা, হবে কিনা, বা হলেও আপনারা কি মনে করছেন যে কতটা আশাবাদী সে বিষয়ে? আমরা আমাদের সুপারিশগুলো জমা দিয়েছি, এখন আমাদের সঙ্গে বৈঠকটা হয়নি। সেই সুপারিশে আমরা কয়েকটা কথা বলেছি। একটা বলেছি যে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে অব্যাহত রাখার স্বার্থে সংবিধানের যে কয়টা সংশোধনী করা দরকার সেই দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার। 2 একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা চালু করা দরকার। 3 আমরা যেটা বলেছি যে সংসদকে কার্যকর করতে গেলে 70 অনুচ্ছেদটা বাতিল করতে হবে, শুধু সংসদ সদস্যদের একটা দলীয় একটা যতটুকু নিয়ন্ত্রণ রাখা দরকার তার বাইরে তাদের একটা স্বাধীন পরিস্থিতি থাকতে হবে। এইরকম করে আমরা বলছি সংবিধানের এটা দেখতে হবে। আর আমরা যেটা বলেছিলাম যে সব বিষয়ে একমত কখনোই আমরা হতে পারবো না, অন্তত যে কয়টা বিষয়ে একমত সেটা ধরে আমরা আমাদের ভবিষ্যতের পথটা নির্ধারণ করি। আর সবার আগে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছি আমরা, ঐক্যমত্য কমিশন সব বিষয়ে ঐক্যমত্য হয়ে তারপরে তিনি কাজ শুরু করবেন, এই চিন্তাটা বাদ দিয়ে কাজ করতে করতে ঐক্য, এবং ঐক্য যেটুকু প্রতিষ্ঠিত হয়েছে তার ভিত্তিতে আবার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে সংস্কার এবং নির্বাচন দুটো যেমন চলবে, আর সংস্কারের যে আকুতিটা জনগণের মধ্যে তৈরি হয়েছে সেটাকে জাগিয়ে রাখতে হবে। সংস্কারের আকুতি কি? নির্বাচনে কালো টাকার ব্যবহার চলবে না, পেশি শক্তির ব্যবহার চলবে না, ধর্মের রাজনৈতিক ব্যবহার চলবে না, যে কেউ অবৈধ সম্পদ উপার্জন করতে পারবে না এবং দেশ থেকে সম্পদ বাইরে পাচার করতে পারবে না,
গায়ের জোরের সংস্কৃতি নয়, একটা যুক্তির সংস্কৃতি চলবে। এগুলো তো মানুষের একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হবে কেমন করে? আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন তো, আকাঙ্ক্ষা তো অনেক কথা মানুষ বলে, অনেক কথা বইয়ে লেখাও থাকে, কিন্তু তার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা কি হবে সেটা তো হতে হবে প্রশাসনের মাধ্যমে, সেটা হতে হবে বিচার বিভাগের মাধ্যমে, সেটা হতে হবে আইনের মাধ্যমে, এবং সেটা হতে হবে পুলিশের মাধ্যমে। তো এগুলো পরিচালনা করবে কে? পরিচালনার শক্তি হচ্ছে রাজনৈতিক দল, পরিচালনার শক্তি হচ্ছে ইলেক্টেড গভর্নমেন্ট। মিস্টার খায়রুল কবির খোকন, শুনছিলেন আপনি, এবং আরেকটা প্রসঙ্গ যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটা মিস্টার রাজিকুজ্জামান রতন তুলেছেন, এই আলোচনাটা এখন করিডোরে খানিকটা আছে যে আগামী নির্বাচন কি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বা এই সরকার কি আসলে নির্বাচনটা করতে পারবে কিনা, তার সক্ষমতা আছে কিনা, বা সে একটা নিরপেক্ষ সরকার কিনা, এইসব নানা বিতর্কের সূত্র ধরেই ওই আলোচনাটাও আসছে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটিকে ফিরিয়ে এনে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। সঙ্গত কারণেই এই আজকে এই দাবিটি মানে প্রাসঙ্গিক, এবং জনগণের যে দাবি যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের যে অভিজ্ঞতা অতীতে আমরা দেখেছি, সেখানে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশন করার জন্যে মানে বর্তমান সরকারের যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে কাছে যে মানুষের যে আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা তৈরি হয়েছিল, সেটা অনেকটা এখন মানে ফিকে হয়েছে, মানে একটু দুআশা, মানে তাদের এই ভূমিকা এখন কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে যে তারা আসলে পারবে কি না, কারণ তারা নিরপেক্ষ কি না। এই বিষয়টা কিন্তু এখন জনমনে একটা সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। তাদের যে কর্মকাণ্ডগুলো সেগুলোর ব্যাপারেও মানে জনগণের মধ্যে মানে এই ধরনের মানে শঙ্কা তৈরি হয়েছে। তো এটা থেকে বেরিয়ে আসবে আমরা আশা করেছিলাম, কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে যদি সুষ্ঠু করতে হয়, যে যদি মানে যেটা বলছেন যে এই মানে একটা ইতিহাসের সারা নির্বাচন ওনারা করবেন, আমরা এইটুকু আস্থা বিশ্বাস রাখতে চাই ওনার প্রতি। নির্বাচন কমিশনও ভালো, তবে এ কথা কিন্তু স্মরণ করতে হবে যে বিগত যে নির্বাচনগুলো শেখ হাসিনার সরকারের সময় হচ্ছে, তখনও কিন্তু সরকারের কেউ কেউ বা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব বা সরকারি দায়িত্ব থাকা ব্যক্তিবর্গ বলেছেন যে ওই নির্বাচনগুলো ইতিহাসের সেরা নির্বাচন। সেটা বলেছেন, কিন্তু তাদের যে 2024 নির্বাচনকে শেখ হাসিনা নিজেই বলেছেন এটা সবচেয়ে ভালো নির্বাচন, সেটা ওনারা বলেছেন, কিন্তু বলে তারা সে উল্টো করেছেন আর কি। সে কথায় আর কাজের সাথে মিল আমরা পাইনি। জনগণ তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, ভোট কেন্দ্রে যেতে পারেনি। আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে, আমরা মানে বিনা ভোটে তারা 154 আসনে বিজয়ী হয়েছে, আমি আর ডামি হয়েছে 2024, এগুলো জনগণ দেখেছে। তো জনগণ এখন এই তিক্ত অভিজ্ঞতা থেকে তাদের এইবার তারা যে নির্বাচনটা যে আমাদের তাদের অধীনে যে সুষ্ঠুভাবে হবে, তাদের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কিন্তু প্রমাণ করতে হবে, জনগণের আস্থাটা অর্জন করতে হবে যে জনগণ আসলে কি এই সরকারের তাদের এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যে নির্বাচনটা আগামী দিনে কতটুকু মানে সুষ্ঠু হবে, প্রশাসন কতটুকু নিরপেক্ষ থাকবে, বা ওরা কতটুকু নিরপেক্ষ ভূমিকা রাখবেন, বা তারা পক্ষপাতিত্ব করবেন কিনা, এই বিষয়গুলি নিয়ে কিন্তু মানে জনগণের মধ্যে মানে একটা মানে দ্বিধাদ্বন্দ্ব সংশয় তৈরি হয়েছে। ইতিমধ্যে দিন যতই যাবে ততই তাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। তো হ্রাস পাওয়ার কারণে তাদের এই প্রতি আস্থা, কনফিডেন্স যেখানে ইয়ে হয়ে যাচ্ছে, ফিকে হয়ে যাচ্ছে, মানে এই জনগণ কিন্তু তখন কিন্তু বিকল্প চিন্তা করবে, এটাই বাস্তবতা। তাই আমি মনে করি না যে এই বিষয়গুলি আমাদের রাজনৈতিক দলের স্টেক হোল্ডার, রাজনৈতিক দলগুলোকে ইতিমধ্যে ভাবতে হবে যে আসলে যে আমরা আমাদের যে দাবি দেওয়াগুলি ওনার সাথে আমরা চাবো যে দ্রুত সময়ের মধ্যে তারা নির্বাচন যদি না দেয়, তাহলে এই যে ফ্যাসিস্ট সরকারের দোসররা কিন্তু বহাল তবিয়তে এখনও আছে। আমরা যেটুকু এখনও জানি যেটা হচ্ছে যে এই দীর্ঘ 1.5 দশক ধরে যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, হত্যাকাণ্ড, দুর্নীতি, লুটপাট হয়েছে, এবং সেসবের কোনো আপনার দৃশ্যমান এবং কার্যকর কোনো পদক্ষেপ এই সরকার এখনও নিতে পারেনি। এখনও না নেওয়ার কারণে যে বিষয়টাই আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রমাণিত অপরাধীদের, মানে চিহ্নিত অপরাধীদের মানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। এই যে পুরস্কৃত করা হচ্ছে প্রশাসনের ব্যক্তিদেরকে, এটা কিন্তু আমরা খুব সিগনিফিক্যান্ট। এটা কিন্তু মানে তাদের এই যেসব কি পয়েন্টগুলোতে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে রেখে আপনি প্রশাসন চালাবেন, দেশ চালাবেন, আগামী দিনে তারাই তো নির্বাচনের ভূমিকা পালন করবে। এখন তাদের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা তো কতটুকু পালন হবে সেটা নিয়ে মানে তো যদি আমরা রাজনৈতিক দল, জনগণ যদি সংশয় প্রকাশ করে, তাহলে হয়তো আবার একটা আন্দোলনের দিকে
দাবিত হতে পারে জনগণ আমি ওই দিকে যাবে সেই পরিস্থিতি যেন তৈরি না হয়, সেটার জন্য আমাদের দল থেকেও আমরা একাধিকবার বলেছি যে আমরা চাই না যে জনগণ আবার রাস্তায় নামুক দাবি আদায়ের জন্য। আমরা দীর্ঘ 1.5 দশক লড়াই সংগ্রাম করেছি, অনেক জীবন দিয়েছে, প্রায় 2000-এর বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে। আমাদের দলের 422 জন জীবন, বিএনপি পরিবারের 420 জন শহীদ হয়েছে, তারা জীবন দিয়েছে। এখন আবার আন্দোলন সংগ্রাম করে আমাদের দাবি আদায় করতে হবে। এই সরকার মানুষের নার্ভ সেন্টিমেন্টটা বুঝতে হবে যে তারা কিসের উপর ভিত্তি করে এখানে আসছেন। তাই অতীতে আমরা দেখেছি যে কেয়ারটেকার ভূমিকা কি হয়েছিল, গত 111-এর সরকারের ভূমিকা আমরা জানেন যে সেখানে বাই প্রোডাক্ট সরকার কারা ছিল, তারা কি ভূমিকা রেখেছেন 2007-8-এ যে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছিল। কিন্তু সেই ভূমিকায় যদি আজকে তারা যদি পক্ষপাতিত্ব করেন, তারা যদি জনগণকে এবং রাজনৈতিক দলকে যদি আস্থায় নিতে না পারেন, স্টেক হোল্ডার জনগণ এবং এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ, এই ভূখণ্ডের মালিক এই দেশের জনগণ কি চায়, জনগণের কি চায় সেটা বুঝতে হবে। কারণ তারা তো নির্বাচিত প্রতিনিধি না, তারা জনগণের নির্বাচিত না, তারা একটা নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে তারা দেশ পরিচালনা করছেন, তারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন। সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা রাজনৈতিক দল জনগণের সমর্থন রয়েছে, সেই সমর্থন থাকার কারণে যদি সেই সমর্থনের জায়গাটা দিন দিন যেভাবে তাদের ভূমিকার এই বিতর্কিত ভূমিকার কারণে এইসব ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখন নিচ্ছেন না। এবং প্রতিনিয়তই আমরা দেখছি যে মুভ কালচার, যেটা বলছেন রতন ভাই বলছেন, আমাদের 90-এর ছাত্র আন্দোলনের নেতা একসাথে আমরা লড়াই করেছি, 90-এর স্বৈরাচার সামরিক জান্তা বিরোধী লড়াই করেছি আমরা আমার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, মানুষের মৌলিক অধিকারের জন্য এবং দাবি আদায়ের জন্য। তো সেখানে আমরা আদায় করতে গিয়ে আমরা আমাদের জায়গা থেকে আমরা চেয়েছি যে একটা মানে রাজনৈতিক দলই দেশ পরিচালনা করবে। আমরা ছাত্ররা রাজনীতি করে আমরা সরকারের পার্ট হই নাই, আমরা রাষ্ট্রের পার্ট হইতে যাই নাই, আমরা কোনো মন্ত্রী এমপি হওয়ার জন্য আমরা কোনো দাবি করি নাই। কিন্তু এখন কালচারটা ভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে আমরা দীর্ঘ 9 বছর লড়াই সংগ্রাম করে আমরা একটি স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা একটি গণতন্ত্রের অভিযাত্রা শুরু করেছিলাম। কিন্তু এবার আমরা একটু যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর আন্দোলনের মধ্যে যে চূড়ান্ত আমাদের যে বিজয়, এখন গণতন্ত্রের বিজয় তো ধরেন একটি নির্বাচনের মধ্যে চূড়ান্ত গণতন্ত্র, এখনও গণতন্ত্রের পুরো চূড়ান্ত বিজয় হয়নি মনে করব। আমাদের আংশিক বিজয় হয়েছে, আমাদের স্বৈরাচারের পতন ফ্যাসিস্ট সরকারের, মাফিয়া সরকার বা দানবীয় সরকার, ফ্যাসিস্ট সরকার বা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। কিন্তু আমাদের জনগণের যে মানে মূল দাবি যে গণতন্ত্রের পুনঃ উদ্ধার এখনো হয়নি। আমরা চাচ্ছি যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার হবে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যখন নির্বাচিত হবেন, যারা যেই দলের যারা নির্বাচিত হবেন, তারা জনগণের কাছে তাদের যে দায়বদ্ধতা, জবাবদিহিতা, একটা জবাবদিহিতামূলক সরকার, যে একটা সার্বভৌম পার্লামেন্ট, যে পার্লামেন্ট জনগণের পক্ষে কথা বলবে, তারা এখানে সংস্কার করবেন এবং সংস্কার করে দেশের যে সংবিধানের যে আমাদের যে বিষয়গুলি সেগুলো উত্থাপন করবেন এবং দেশের মানে যে সংকটগুলি পর্যায়ক্রমে আমাদের আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, যেগুলো অতীতে আমরা বলুণ্ঠিত হয়েছিল, অতীতে মানুষ মানে বঞ্চিত হয়েছিল, এটা একটা এই মানুষ জনগণ এটা চায়। এরা কিন্তু আমি মনে করি যে আমাদের বিএনপি আমরা যে দল, আমরা আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আসার পরেও দেখা যায় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের দলের মানুষ পক্ষ থেকে। কিন্তু এই সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেইভাবে কিন্তু সেই চিহ্নিত অপরাধীদেরকে ব্যবস্থা করা হচ্ছে না। এটা নিয়ে কিন্তু জনগণের মধ্যে একটা বড় ধরনের সংশয় তৈরি হচ্ছে। রতন, আপনি শুনছিলেন এবং ওই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটা আপনি বলছিলেন যে আপনারা বলছেন তাহলে আগামী নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকার অধীনে না এই অন্তর্বর্তীকালীন সরকারটি আছে সেটিকে তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবে যেটা ছিল আমাদের সেটা বলা যাবে না? এই সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দেখতে পারতাম, কিন্তু ইতিমধ্যে দুটো প্রশ্ন তৈরি হয়েছে। একটা হলো যে সরকারের স্নেহধন্য যে দল এনসিপি, তারা বলছেন যে এই সরকার নিরপেক্ষতা হারিয়ে বিএনপির কথা শুনছে। আর বিএনপি অভিযোগ করেছে যে এই সরকার কিন্তু তার নিরপেক্ষতা রক্ষা করছে না, তাহলে আমাদের ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার। আপনারা কি মনে করছেন? আমরা তো মনে করছি যে বাকি দেখছেন, আমরা দেখছি দুটো টেকনিক্যাল প্রবলেমটা কি, যে একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেই দল আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই কথাটা পত্রিকায় এসেছে এইভাবে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কর্তা ব্যক্তিরাও তাদেরকে বলেছেন যে তোমরা প্রস্তুতি নাও, জনগণের কাছে যাও, আমরা তো তোমাদের সাথে আছি। তাহলে যদি এরকম হয় যে সেই দলের উপদেষ্টাদের মধ্যে সমর্থন আছে
সেই দলের নেতাদের কেউ কেউ উপদেষ্টা পরিষদে আছে, আবার সেই দল নির্বাচনেও দাঁড়াচ্ছে। তাহলে এটা সাধারণভাবে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্নটা চলে আসে, যে যে দল নির্বাচনে অংশগ্রহণ করছে সেই দলেরই নেতাদের কেউ কেউ সরকারে আছেন, তখন নিরপেক্ষতার প্রশ্নটা তো আসবেই। সে কারণে আমি বললাম যে টেকনিক্যালি এমন একটা জায়গায় চলে এসেছে যে আগামীতে যদি নির্বাচন করতে হয় তাহলে জনগণের আস্থার জায়গাটা তৈরি করতে হবে দুইটা জায়গায়, যে নির্বাচন কমিশন একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য তার প্রস্তুতি আছে, আর নির্বাচনকালীন সরকার তিনি তার নিরপেক্ষ একটা ভূমিকা বজায় রেখেছেন। কারণ নির্বাচন কমিশন যত যোগ্যই হোক, নির্বাচনকালীন সরকার যদি সুষ্ঠু নির্বাচন না চায় তাহলে শুধু নির্বাচন কমিশনের মধ্য দিয়ে কিন্তু সম্ভব নয়। ফলে এই দুটো একটার সঙ্গে আরেকটা রিলেটেড। সেই জায়গায় আগামী দিনে এই সরকার তার অবস্থানকে আরও পরিষ্কার করতে হবে যে সত্যিই কি তারা একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, বিশেষ করে গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে তাদের ভূমিকাটাতে কিন্তু এখনও ওই রকম হয়নি যে তারা নিরপেক্ষ অবস্থানটা রাখছেন। আর আরেকটা বিষয়ে আমরা যেটা বলে, অনেকে বলছেন যে আপনারা নির্বাচনের কথাটা কেন বলছেন, এবং কেউ কেউ হয়তো আমাদেরকে এরকম ইন্ডিকেটও করতে পারে, নির্বাচন করলে আপনারা কি ক্ষমতা যেতে পারবেন? নির্বাচন কিন্তু সবসময় ক্ষমতা যাওয়ার জন্য না, নির্বাচন হচ্ছে একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য। নির্বাচন করার মধ্য দিয়ে একটা দল হয়তো রাষ্ট্র ক্ষমতায় যায়, বাকি যারা যায় না তারা নির্বাচনী ব্যবস্থা থাকলে একটা গণতান্ত্রিক পরিবেশ পায়। গণতান্ত্রিক পরিবেশ পেলে যা হয়, সরকারে যারা থাকেন তারা যে কাজ করেন তার সমালোচনা করার অধিকার থাকে, আর জনগণের কাছে তারা গিয়ে জনগণকে সংগঠিত করার একটা সুযোগ থাকে যে যে প্রক্রিয়ায় দেশ চলছে সেই প্রক্রিয়ায় দেশটা ভালোভাবে চলছে না, আমরা মনে করি এইভাবে চলা উচিত। তাহলে একটা ইন্টারাকশন হয়, যেটাকে আমরা বলি একটা গণতান্ত্রিক চর্চা হয়। আর জনগণ কি পায় নির্বাচনের ব্যবস্থা থাকলে? যে আমি এবার যাকে ভোট দিলাম সে কিন্তু কথা রাখেনি, সে কিন্তু তার প্রতিশ্রুতি রাখে নাই, আগামী নির্বাচনে আমরা তাকে ভোট দেবো না। মানে জনগণ কিন্তু নিজেকে একটু এম্পাওয়ার্ড ফিল করে, একটু যে আমারও কিন্তু একটা সময় আসবে যে আমি কিন্তু আপনাকে আর ভোট দেব না। কিন্তু যদি অনির্বাচিত সরকার থাকে তখন জনগণ কিন্তু অনেকটা অসহায় হয়ে পড়ে, কখনো কখনো আত্মসমর্পণ করে, কখনো কখনো উদাসীন হয়ে পড়ে যে আমাদের মতামতের আর কী মূল্য আছে, সরকার যিনি আছেন তিনি তো তার মতো নিয়েই চলবেন। তাহলে এই জায়গায় নিষ্ক্রিয় জনগণ কিন্তু গণতন্ত্রের জন্য খুবই ক্ষতিকারক। জনগণের নিষ্ক্রিয়তার সুযোগেই কিন্তু ফ্যাসিবাদ মাথা চারা দিয়ে ওঠে, এবং যখন সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় তখনই কিন্তু স্বেচ্ছাচারের একটা জমিন তৈরি হয়। ফলে আমরা মনে করি নির্বাচন এই স্বেচ্ছাচারের জমিনটাকে ভাঙতে পারে। নির্বাচন জনগণের মধ্যে একটা তার মতামত দেওয়ার যে কর্তৃত্ব, সেটা আমার মতটা আমি দিতে পারি, এর নিজের উপর একটা সেলফ কনফিডেন্স তৈরি হয়। আর নির্বাচন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করে যে আমি যা খুশি তা করে পার পাবো না, কারণ আমাকে নির্বাচনে জনগণের কাছে যেতে হবে। তো এই সংস্কৃতিটা আমরা আমাদের এখানে তৈরি করতে চাই। সে কারণে বলি নির্বাচনে কে জিতলো কে হারলো এটা হয়তো পরের প্রশ্ন, কিন্তু একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হলে দেশে একটা গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি হওয়ার জায়গা তৈরি হয়। ভালো বলেছেন আপনি, মিস্টার খায়রুল কবির খোকন, আপনি শুনছিলেন। এবং এখানে আরেকটা প্রশ্ন এসছে, মানে সংস্কারের আলোচনাতে আমরা তখন করলাম, বিচারের কথাটা আপনি তুলছিলেন যে বিচার ছাড়া কেউ কেউ বলছে, বিশেষ করে এনসিপি নেতারা বলছেন যে বিচারের আগে নির্বাচন করলে হবে না, এবং একই সঙ্গে কথা বলছে যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করতে হবে। আপনি জানেন যে বা আওয়ামী লীগকে নিয়ে কোনো নির্বাচন করা যাবে না, মানে আওয়ামী লীগ থাকতেই পারবে না এখানে। ধরেন এই পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের যে মানে তাদের দীর্ঘ এই 16 বছরের তার যে অত্যাচার নিপীড়ন নির্যাতনের মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে যে কষ্ট, যে মানুষের উপরে যে অত্যাচার নিপীড়ন নির্যাতন, দ্রব্যমূল্য দুর্গতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং একটা দেশে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে ধ্বংস করে তারা দেশকে খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছিল। দেশে মানে কোনো মানে 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 স্বৈর শাসন বলতে বোঝা যাবে, যে একটা ফেসিস্টের চরম রূপ ধারণ করেছিল। তো সেখানে মানুষের মৌলিক অধিকার ছিল না, মানে আইনের শাসন ছিল, বিচার বিভাগ শাসন, আমরা সবাই জানি। তো এইগুলোর কারণে মানুষ মানে আগামী নির্বাচনের যে বিষয়টা আওয়ামী লীগেরকে তারা আওয়ামী লীগের যে মানে তাদের একটু দীর্ঘদিনের পুরনো একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ছিল, কিন্তু তারা যে এরকম সমূলে মানে তারা যে মানে উৎখাতের মতো অবস্থা তাদের তৈরি হয়েছে, তারা যে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। আজকে তাদের কোনো নৈতিক কোনো অধিকার নেই। আজকে মিছিল মিটিং সমাবেশ তারা যদিও বিচ্ছিন্নভাবে চেষ্টা করছে, বিভিন্ন সময় দেখা যায় যে কোনো যা সংগঠিত মানে হয়তো তারা জটিকা কোনো মিছিল করে মানে তারা মানে জানান দিতে যাচ্ছে যে তারা সমাজে এখনও আছে, কিন্তু
জনগণের কাছ থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন, সাধারণ জনগণের থেকে এবং রাজনৈতিক দল যারা এই দেশে একটা মানে সুস্থ রাজনীতি দ্বারা, কারণ তারা রাজনীতি করার অধিকারই হারিয়েছে এখন। তারা যে বিরোধী যে কর্মকাণ্ড, যে গণহত্যার যে জেনোসাইড, যে গণহত্যা করেছে, সেই গণহত্যার কারণে জনগণ কিন্তু আর তাদেরকে রাজনীতিতে আর দেখতে চায় না, আমি যেটা মনে করি আর কি। তো সেখানে মানে নির্বাচনটা মানে জনগণ, রাজনৈতিক দল যারা জনগণের জন্য রাজনীতি করা মানে জনগণের কল্যাণে, মঙ্গলে, জনগণের স্বার্থেই রাজনীতি করা। তো জনগণকে ইয়াতে রেখেই মানে করতে হবে। কিন্তু সেখানে যদি জনগণ যদি না চায়, তাহলে জনগণের ইয়ার বাইরে, সেন্টিমেন্টের বাইরে গিয়ে তাদের রাজনীতি করার নৈতিক অধিকার আছে বলে আমি মনে করি না। সেটা হয়তো রাজনৈতিক দল, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান ইতিমধ্যে করেছে, যেটা আমি মনে করি যে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি তাদের বিরুদ্ধে যে জনগণের, বিশেষ করে সামাজিক যোগাযোগ থেকে শুরু করে জাতীয় দৈনিক পত্রিকায় জনগণ যেভাবে যে তাদের যে রিয়াকশান মানে ওদের প্রতি, তারা যেভাবে তারা তো মানে শুধু যে মানুষ হত্যা করেছে শুধু তাই না, দেশের সমস্ত সম্পদ লুট করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, এরপরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। তাদেরকেও কিন্তু দেখা যায় সে আইনের আওতায় এখন আনা হচ্ছে না। তারাও এখন তো মানে যে বহাল তবেই তো তারা এখনও রয়েছে, কিন্তু দেখা যায় যে তাদেরকে বিভিন্নভাবে আবার তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে এলোপাথারি মামলা দিয়ে, তাদেরকে ওই বৈষম্যবিরোধী মামলা দিয়ে কিন্তু তারা যে বিশেষ করে আমরা দেখেছি যে যারা আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল, মানে ব্যাংকগুলো ধ্বংস করেছে, বাংলাদেশ ব্যাংক লুট করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, সালমান রেফরমানের মতো ব্যক্তিরা, তাদেরকে দেখা যায় যে ওই সব আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য তাদের বিরুদ্ধে কোনো নেওয়া হচ্ছে না, মানে আইনানুগ ব্যবস্থা তারা দেওয়া হচ্ছে না, শুধু অন্য আলুপথেরই মামলা দিয়ে হয়তো দেওয়া হচ্ছে। কিন্তু যে সুনির্দিষ্টভাবে যে দেশের যে অবস্থা, মানে আজকে দেশের যে সংকট তৈরি করার ক্ষেত্রে, যে দেশের যে অচল অবস্থা তৈরি করার ক্ষেত্রে যে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে, তাদেরকে কোন মহল কী ইন্টারেস্টে, কোন স্বার্থে একটি মহল তাদেরকে পৃষ্ঠপোষকতা, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, সেটাও কিন্তু আজকে জনমনের প্রশ্ন দেখা দিচ্ছে যে তারা কীভাবে, তারা এখনও কেন আইনের আওতায় তাদের আনা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি যে উন্নতি হচ্ছে না। কদিন আগেও দেখেছেন যে আমাদের ছাত্রদলের, আমাদের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমাদের পারভেজ নামে এক ছাত্র, তাকে প্রকাশ্যে দিবালোকে তাকে ছুরিকাঘাত করে নৃশংস নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। সেটাও একটি মানে একটি ওই যে নতুন ছাত্র সংগঠন কর্মী, তাকেও এখনও পর্যন্ত আইনের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়নি। এটা নিয়েও কিন্তু জনমনে মানে একটু মানে একটা মানে ভীতি সংস্কার হচ্ছে যে কি এই সরকারের কি এই সরকারের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কি তাহলে মানে পক্ষপাতিত্ব করছে, তারা কোনো সঠিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে তারা সঠিকভাবে মানে তাদের দায়িত্বটা পালন করছেন না। সেখানে সেই সব আমি মনে করি গাপটি মরে থাকা সরকারের দোসররা কি এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা বসে আছে, কিন্তু তাদেরকে কেন চিহ্নিত করা হচ্ছে না। তো যদি এইসব ব্যক্তিরা, এইসব ব্যক্তিদেরকে বিরোধী ব্যবস্থা না হয়, তাদেরকে প্রশাসন থেকে গুরুত্বপূর্ণ পদ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া না হয়, তাহলে তাদের অধীনে আগামী দিনে দেশ পরিচালনা করা বা নির্বাচন করা কতটুকু সম্ভব হবে, সেটা যে রতন ভাই বলছেন, তারপর সেই নির্বাচন তো মানে সে হবে না, মানে নিরপেক্ষভাবে করার সম্ভব হবে না। জনগণের যেই জন্য জনগণ লড়াই করেছে, সংগ্রাম করেছে, আবার কি আমরা ওই জায়গায় আমরা ফিরে যাব, আবার সেই মাথাছাড়া দিয়ে উঠবে এই ফেসিবাদের এই অপশক্তিরা যারা এখনও সমাজে মানে তারা গাপটি মেরে বসে আছে, তারা এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, তারা তাদের সেখানে লুটপাটের মানে অবৈধ ও তারা দুর্নীতি অনেক হাজার কোটি লক্ষ লক্ষ টাকা তারা লুটপাট করেছে। সেই টাকা দিয়ে তারা একটা সমাজে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে একটা গোলাবানিতে মাছ শিকার করা একটা গভীর চক্রান্তে লিপ্ত হচ্ছে। এবং সেটা সরকার মানে আমার মনে হয় যে সে প্রপারলি হয়তো তাদেরকে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেটাও আমি দেখতে পাচ্ছি যে অনেকটা মানে মানে স্লো আর কি, মানে গতিটা মানে একটু আরও একটু ফাস্ট হবে। এই সরকারের আরও দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সরকারের প্রতি আস্থা, গ্রহণযোগ্যতা, তাদের কনফিডেন্স মানে তা অনেকটা মানে দিন দিন আরও তাদের জনপ্রিয়তা মানে হ্রাস পাচ্ছে। তো সেটা হ্রাস পেলে তো দেশে আরও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। তাই আমি মনে করি যে এখন দ্রুত যতই বেশি প্রলম্বিত হবে, নির্বাচনটা প্রলম্বিত হবে বিভিন্ন সংস্কারের কথা বলে বা বিভিন্ন বিচারের কথা বলে, ততই কিন্তু দেশের সংকট ঘনীভূত হবে। তাই আমি মনে করি যে দ্রুত সময়ের মধ্যে আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে তারা যে আসছেন, দায়িত্বে আসছেন, তাদেরকে আমরা যে সর্বমহল থেকে যে সামগ্রিকভাবে যে দেশের ছাত্র জনতা, দেশের জনগণ তাদেরকে সমর্থন করেছে, এই সম্মানটা
রেখে তারা দ্রুত সময়ের মধ্যে এই যে সংস্কারগুলি ইতিমধ্যে হয়েছে, কি সংস্কার হয়েছে সেটাও অনেক স্পষ্ট করা হয়নি, যে সংস্কার যে এই 7 মাসে কতটুকু সংস্কার জনগণের স্বার্থে ওরা করতে পারলেন সেই বিষয়টাও জনগণের কাছে এখনো পরিষ্কার না, দৃশ্যমান হয়নি। তাই আমি মনে করি যে যতটুকু প্রয়োজন হচ্ছে সেটুকু শেষ করে বাকিটা জাতীয় নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সংসদ করবেন। তাই দ্রুত সময়ের মধ্যে একটা রোড ম্যাপ যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় অনেক সংকট কেটে যাবে। আমাকে অনেক সংকট এবং এই যে চলমান যে অবস্থাটা একটা অস্থিতিশীল পরিস্থিতি যেদিকে দাবিত হচ্ছে এবং অর্থনৈতিক সংকট যে তৈরি হচ্ছে এবং রাজনৈতিক সংকট যে তৈরি হচ্ছে, সেটা থেকে আমরা মনে হয় রেহাই পাবো এবং নির্বাচনটা দিলে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা একটা জবাবদিহিমূলক সরকার আসবে, এটা আমাদের প্রত্যাশা। মিস্টার রতন, আওয়ামী লীগ ইস্যুটিকে আপনি এবং আপনার দল কিভাবে দেখছেন? আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, কিন্তু দেশটাকে রাজনীতি বিমুখ করে তোলার অপরাধী। আওয়ামী লীগ নির্বাচনের দল বলতো, কিন্তু নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার অপরাধী। আওয়ামী লীগ বলতো যে তারা জনগণের দল, কিন্তু জনগণের সম্পদ লুট করার ক্ষেত্রে তারা নানা ধরনের রেকর্ড তৈরি করেছে। আর আওয়ামী লীগ বলছে তারা মুক্তিযুদ্ধের চেতনার দল, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাটাকে তারা ব্যবসায় পরিণত করে ফেলেছিল। এবং গত 15 বছরের আওয়ামী লীগের শাসন মানুষের মধ্যে এই ধারণাটা এস্টাবলিশ করে দিয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচন করলে সেই নির্বাচনে আর কেউ কোনো দিন জয়ী হতে পারবে না। মানে নির্বাচন, প্রশাসন এবং পুলিশ সমস্ত কুক্ষিগত করে এমন একটা বিচিত্র ধরনের নির্বাচনী ব্যবস্থা তৈরি করেছিল যে নির্বাচন করবে প্রশাসন, তাকিয়ে দেখবে জনগণ, এরকম একটা জায়গা তৈরি করে ফেলেছিল। ফলে এর দায় আওয়ামী লীগকে নিতে হবে, এর জন্য যে অপরাধ সেই অপরাধের বিচার তাদের হতে হবে। কিন্তু রাজনৈতিক দল কিভাবে একটা রাজনৈতিক দল প্রাসঙ্গিক হয়ে ওঠে আর কিভাবে একটা রাজনৈতিক দল অপ্রাসঙ্গিক হয়ে ওঠে তার একটা ইতিহাস নির্ধারিত পথ আছে। যে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান হয়েছিল সেই মুসলিম লীগ কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল। আবার ঠিক যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ হয়েছিল সেই আওয়ামী লীগ কীভাবে জনগণের বিক্ষোভের মুখে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের প্রভাবাধীন এমনকি বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গেলেন। পুলিশের প্রধান বিচারপতি, তারপরে মানে এমন কোনো জায়গা নাই যে আওয়ামী লীগের সঙ্গে যারা নানাভাবে ঘনিষ্ঠ ছিল তার প্রত্যেকেই পদত্যাগ এবং দেশত্যাগ দুটোই তাদের করতে হলো। এখান থেকে বুঝতে হবে না যে জনগণের বিপক্ষে কী অবস্থান তারা নিয়েছিলেন। কিন্তু আমরা মনে করি শুধু আইনি নিষিদ্ধ করাটা কোনো সমাধান নয়, বরঞ্চ এর মধ্য দিয়ে জনগণের মধ্যে সহানুভূতির জায়গাটা তৈরি হয়। আমরা মনে করি দুর্বল মামলা অপরাধের গুরুত্ব কমিয়ে দেয় যেরকম, তেমনি দুর্বল মামলা কিন্তু একটা সহানুভূতির জমিন তৈরি করে দেয়। আমরা মনে করি সেই পথে না হেঁটে অন্তত যে দোষে আওয়ামী লীগ অপরাধী সেই অপরাধগুলোর, সেই ব্যক্তিগুলোর সুনির্দিষ্ট বিচার হওয়া দরকার। তারা আমাদের কনস্টিটিউশনটাকে উপেক্ষা করেছে, ইনস্টিটিউশনগুলোকে কুক্ষিগত করেছে। তাহলে আগামীতে যদি আমরা গণতান্ত্রিক সরকার রাষ্ট্র করতে চাই তাহলে ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্সটা তৈরি করা দরকার। আমাদের বিচার বিভাগ, আমাদের প্রশাসন, আমাদের পুলিশ, এমনকি আমাদের সংসদ, সমস্ত কিছুর একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা তৈরি করা দরকার। বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাধীন স্বশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা দরকার। সেই কাজগুলো করলেই কিন্তু আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে উঠবে। কিন্তু যদি শুধু আইনি ব্যবস্থা না হয়, আমাদের এখানে আইনি ব্যবস্থা নিয়ে অনেক কাজ করা হয়েছে, সেটা কিন্তু কোনো শেষ পর্যন্ত কোনো ভালো সমাধান দেয় নাই। এই কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করি যে রাজনৈতিক দুর্বৃত্তপনা তৈরি হয়েছিল, রাজনীতিতে দুর্বৃত্ত এবং দুর্বৃত্তদের রাজনীতি, এই দুটোর যে একটা মেলবন্ধন তৈরি করেছিল আওয়ামী লীগ, সেখান থেকে যদি আমরা জনগণকে মুক্ত করতে পারি তাহলে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। সাথে সাথে এটা একটা শিক্ষা হবে ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে, কিংবা আমাদের মতন দলও যদি কখনো আমরা ভাবি, তাহলে আমরা ওই পথে হাঁটলে আমাদেরকে যে 5ই আগস্ট মোকাবেলা করতে হবে এটা যেন জনগণের সামনে একটা শিক্ষা হিসাবে থাকে। গণ অভ্যুত্থান শুধু তো জনগণকে শক্তিশালী করে তা না, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য যেন একটা সতর্কবার্তা হয়ে থাকে। আমরা সেই দিকটার উপরেই গুরুত্ব দিতে চাই। আমরা গণতান্ত্রিক পরিবেশ, মানে অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা নয়, আলো জেলে অন্ধকারটা দূর করার প্রচেষ্টাটা চালানো দরকার। অগণতান্ত্রিকতাকে গণতান্ত্রিক চর্চা দিয়ে দূর করা দরকার এবং অন্যায় শাসনকে
ন্যায় প্রতিষ্ঠার প্রতিজ্ঞা দিয়ে আসলে মোকাবেলা করা দরকার। সেই কারণে আমরা মনে করি একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই প্রক্রিয়া আমাদের এগিয়ে যাওয়া দরকার। এমনিতে মিস্টার খায়রুল কবির খোকন বারবার অর্থনীতির প্রসঙ্গটা টানছেন। আপনি কি মনে করেন গত কয়েক মাসে দেশের অর্থনীতি কি ঘুরে দাঁড়াতে শুরু করেছে? এবং সম্প্রতি যে দেখলাম আমরা সরকার ইনভেস্টমেন্ট সামিট করলো, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলে বলা হচ্ছে, আসলে কি দেখতে পাচ্ছেন? আমি আসলে যেটা মনে হয় যে কেউ যখন কোথাও কোনো টাকা বিনিয়োগ করবে, এমনকি মানুষ পা ফেলার আগেও দেখে নিতে চায় না যে জমিটা শক্ত আছে কিনা। তো কোনো একটা দেশে কেউ বিনিয়োগ করবে, বিশেষ করে বিদেশিরা যখন বিনিয়োগ করবে, তখন কি তারা দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এই পরিস্থিতিগুলো দেখবে না? যে সময় বিজনেস সামিট হচ্ছে সেই সময় আমাদের এখানে কিন্তু নানা ধরনের রাজনৈতিক মানে তীব্র অসন্তোষ, অস্থিরতার পরিবেশ তৈরি করে ফেলা হয়েছিল। তাহলে তারা কি এগুলো দেখলেন না যে দেশের মধ্যে একটা অস্থিরতা চলছে? এই অস্থিরতা কারা তৈরি করেছিল সেগুলো যদি আমরা দেখি, তো ফলে আমরা দেখব যে এবার বিনিয়োগ সামিটটা যতখানি প্রচার হয়েছে, বিনিয়োগের প্রতিশ্রুতি কিন্তু ততখানি আসে নাই। কেন এটা হলো? কারণ সবাই চায় একটা নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে ধারাবাহিক আছে যে সরকার, আমার বিনিয়োগেরও আমি একটা কন্টিনিউটি চাই। ফলে সরকারের যখন কন্টিনিউটি থাকবে তখন বিনিয়োগেরও একটা কন্টিনিউটি তৈরি হবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় আমরা যেটা খুবই মানে গুরুত্বের সঙ্গে দেখা দরকার, যে কোনো বিনিয়োগ এটা দেশের অর্থনীতিকে উন্নত করতে পারবে না যদি তার সঙ্গে দায়বদ্ধতা না থাকে। কারণ আমরা মেগা প্রজেক্টের তো চমক দেখেছি, এই মেগা প্রজেক্টের অনেক ধরনের বিনিয়োগ হয়েছিল না, তার ফলটা কি দাঁড়ালো? আমাদের চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচে দিয়ে যে টানেল, সেটা কোনো দিনই লাভের মুখ দেখবে না। আমাদের মাথার উপর দিয়ে ঢাকা শহরের যে মেট্রো রেল চলছে, জনগণ পছন্দ করেছে এটা ঠিক, তারপরেও দেখুন আশেপাশের সবকটা দেশের তুলনায় আমাদের মেট্রোর ভাড়া বেশি, এবং এই মেট্রো ৪৫ বছর লাগবে শুধু তার মতো খরচ তুলতে। তাহলে মেগা প্রকল্পের মেগা বোঝা জনগণের উপর চেপে বসে আছে না? ফলে বিনিয়োগ এবং উন্নয়ন এটা খুব দরকার, কিন্তু এর সঙ্গে যদি সুশাসন এবং জবাবদিহিতা না থাকে তাহলে এই বিনিয়োগ এবং উন্নয়নও কখনো কখনো বোঝা হয়ে দাঁড়াতে পারে। আর একটা কথা একটু বলি, যে এখন অনেকেই বলছেন স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে এগোতে হবে, এবং তখন কিন্তু কখনো কখনো মনে হয় আইয়ুব খানের প্রেতাত্মা কি আবার চলে আসতে চায় ইন দ্য নেম অফ বেসিক ডেমোক্রেসি। স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গটা যখন তুললেন, আরেকটা মানে যেহেতু আপনারা দুজনই ছাত্র নেতা ছিলেন, ছাত্র সংসদগুলোর নির্বাচনেরও কোনো কোনো মহল থেকে দাবি আছে, এবং তারা বলা যেতে পারে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর এক ধরনের চাপও তৈরি করছে, এবং এটি নিয়ে আলোচনা হচ্ছে। অবশ্যই আমরা ছাত্র সংসদ নির্বাচন তো হওয়াই দরকার, কিন্তু তার আগে ক্যাম্পাসগুলোর গণতান্ত্রিক পরিবেশটা কি আছে? ক্যাম্পাসগুলো 15 বছর আওয়ামী লীগের প্রভাবাধীন ছাত্রলীগ নিয়ন্ত্রণ করে রেখেছিল, ছাত্রলীগ নাই, কিন্তু ছাত্র প্রক্রিয়াটা অব্যাহত আছে। খেয়াল করে দেখুন, আমরা বলেছি যে ফ্যাসিস্ট গেছে, কিন্তু ফ্যাসিস্ট প্রবণতাটা কি তৈরি আছে? আমি আপনাকে রাজনীতি করতে দেবো না, আমি আপনাকে ক্যাম্পাসে কাজ করতে দেবো। এবং বাংলাদেশের 30টা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে ছাত্র রাজনীতি যদি বন্ধ করে দেওয়া, ছাত্র সংসদ নির্বাচনটা কীভাবে হবে ওখানে বলুন? এটা হলো একটা দিক। আরটা হলো যে একসময় আইয়ুব খানের ওই তথাকথিত বেসিক ডেমোক্রেসির সমালোচনা করে আমাদের এখানকার এরা বলছেন যে বেসিক ডেমোক্রেসি ডিস্ট্রয় দ্য বেসিস অফ ডেমোক্রেসি। এখন আমরা বলছি যে ইউনিয়ন পরিষদের মেম্বাররা নির্বাচন করবেন চেয়ারম্যানকে, চেয়ারম্যানরা নির্বাচন করবেন উপজেলা চেয়ারম্যানকে, এরপরে হলো যে অমুক নির্বাচন করবে তমুককে। তার মানে আসলে যে আমাদের এখানে যে পাকিস্তান আমলে 23 বছর লড়াই করে 1970 সালে নির্বাচনের যে একটা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটতে চেয়েছিলাম আমরা, এখন আমরা 54 বছর পরে আবার সেই আইয়ুব খানের মডেলটা কি আমাদের এখানে কি আবার নিয়ে আসার চেষ্টা করব? ফলে এগুলো নিয়ে কিন্তু বিতর্ক হওয়া দরকার। ফলে সুপারিশ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সুপারিশের চাইতে বেশি গুরুত্বপূর্ণ সুপারিশটা যাচাইকরণ যেন হয়। একটা সুপারিশ ইন্টেনশনটাও ইম্পর্টেন্ট, যে কি চাইছেন আসলে করতে মধ্যে দিয়ে। বিশাখ খায়রুল কবির খোকন শুনছিলেন, আমরা আলোচনা করছিলাম। না, রতন ভাই ঠিকই বলছেন যে আমরা কি আবার ওই জায়গায় ফিরে যাব, যে ওই বেসিক ডেমোক্রেসি আইয়ুব খানের, ওইটা তো আমাদের বিরুদ্ধে আমরা 23 বছর লড়াই করে আমরা 69-এ গণঅভ্যুত্থান করে দেশ আমরা স্বাধীন করেছি। এখন সেই বেসিক ডেমোক্রেসির বিষয়ে এখন যে উত্থাপন করা হয়েছে বা যে যুক্তি দেওয়া হচ্ছে, আমি এটার সাথে আমার একমত নই। কারণ দীর্ঘদিনের যে প্রক্রিয়ার মাধ্যমে জনগণের যে সরাসরি যে জনগণের ভোটের মাধ্যমে স্থানীয় নির্বাচনগুলি হতো আর কি, সেটা যদি এই প্রক্রিয়া হয়, যে প্রক্রিয়াটা
ওই মেম্বার চেয়ারম্যান থেকে তারপরে উপজেলা এই প্রক্রিয়া হলে কিন্তু সেটাকে আমার মনে হয় যে এটা আমাদের জনগণের যে আকাঙ্ক্ষাটা সেটা পুরোপুরি বাস্তবায়ন হবে না। এখানে টাকার খেলা হবে। এখানে অনেক আমি জানি যে আমাদের যে যারা অবৈধ মানে কালো টাকার মালিক তারা সেখানে সেসব ব্যক্তিরাই আবার চলে আসবে। এখানে আবার সেই প্রকৃত জনপ্রতিনিধি যারা জনগণের সুখে দুঃখে বিপদ আপদে জনগণ যাদেরকে পেয়েছে তাদেরকে পাবে না। এখন তারা সেই সব সুবিধাবাদী লোকরাই আবার সেখানে দেখা যায় কোনো না কোনোভাবে আবার তার প্রতিষ্ঠিত হবে। তা আমি মনে করি যে এটা অবশ্যই মানে ইয়ে করতে হবে, এই পদ্ধতিটা বাদ দিয়ে আমাদের আগের যে পদ্ধতি ছিল সেটাকেই বহাল রাখতে হবে। সেটাই যদি বহাল রাখা হয় তাহলে সেটি আমার মনে হয় যে গ্রহণযোগ্য হবে আর কি। সেটা নিয়ে আমার মনে হয় যে আমার বিতর্ক হতে পারে, আমাদের জাতীয় রাজনীতিবিদরা সেটা আলোচনা করতে পারে, আলোচনা করে সেটা আমাদের দলের মতামত থাকতে পারে। তাই মনে করি নতুন করে এটা নিয়ে মানে আমাদের এটাকে আরও জটিলতা সৃষ্টি না করে আমার মনে হয় যে যেটা আমরা দাবি করেছিলাম যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনগুলি না করাই উত্তম, যেটা জাতীয় নির্বাচনের পরে হলেই সেটা ভালো হয়। তো সেখানে আমাদের নির্বাচিত প্রতিনিধি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন ছাত্র সংসদ সেটা ভালো। বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনের আমি যেটা রতন ভাই যেটা এখন বললেন যে এই যে ফ্যাসিস্ট স্বৈরাচারের ছাত্র সংগঠন ছাত্রলীগের যে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের যে তারা ক্যাম্পাসে তাদের যে মানে ইয়ে ছিল মানে যে অস্ত্রের দিয়ে তারা একটা যে জিম্মি করে রেখেছিল, তারা একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছিল। সেখানে ক্যাম্পাসে চলার মতো বা ক্লাসে বা হলেগুলোতে সাধারণ ছাত্রছাত্রীরা তারা স্বাভাবিকভাবে তারা করতে পারেনি। এমন দেখেছেন যে গেস্ট সংস্কৃতি এগুলো কী ধরনের ঘটনা ঘটেছে প্রতিনিয়তই জাতীয় গণমাধ্যমগুলো আমরা দেখেছি তারা কী ধরনের অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছিল। তো সেটার থেকে বেরিয়ে এসে এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে এখন তো আর ছাত্রলীগ নেই, কিন্তু এখন আমার যারা যেসব ছাত্ররা আছেন এখন তাদের যে আমার কাছে তেমন কোনো তথ্য নেই যে এখন শিক্ষাঙ্গনগুলি মানে অনুকূল পরিবেশ নেই। আমি মনে করি শিক্ষাঙ্গনগুলি এখন শিক্ষার অনুকূল পরিবেশ বা সেখানে এখনও কোনো অপ্রীতিকর ঘটনা খুব একটা আমরা খুব চোখে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সেখানে মনে হয় যেখানে আমাদের শিক্ষক শিক্ষার্থী এবং আমাদের রাজনৈতিক দল সংগঠন রয়েছে তারা যৌথভাবে উদ্যোগ নিয়ে ইতিমধ্যে ডাকসু নির্বাচনের আলোচনা আমিও একদিন উপস্থিত হয়েছিলাম, আমাকে আমন্ত্রণ করা হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে, ডাকসু জেস হিসাবে আমি গিয়েছিলাম। আমি আমার দলের আরও 3জন নেতা গিয়েছিলেন। আমরা গিয়ে আমাদের মতামত আমরা দিয়ে আসছি যে আমরা নির্বাচনের পক্ষে, তো নির্বাচনটা আমরা চাচ্ছি জাতীয় নির্বাচনের পরে নির্বাচনটা দেওয়ার পক্ষে। কারণ আমরা বরাবরই আমরা যেহেতু বিএনপি নির্বাচনের পক্ষে আমরা ডাকসু ছাত্র সংগঠন আরেকদিকে জাতীয় নির্বাচনের পরে কেন না, আমরা বলছিলাম যে এখন একটা এই নির্বাচন এই মুহূর্তে করার ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের জাতীয় নির্বাচনের যেটা মানুষ আকাঙ্ক্ষা, যেটা জাতীয় নির্বাচনের জন্য মানুষ লড়াই সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, এই গত 16 বছর তারা ভোটাধিকার বঞ্চিত হয়েছে দেশের জনগণ ভোটাধিকার থেকে। সেটা সবার আগে মানুষের প্রত্যাশা যেটা আকাঙ্ক্ষা যেটা যে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে তাদের অধীনে যদি একটি নির্বাচন হয়, সেই নির্বাচনটা মনে করি যে সেখানে আরও বেশি হবে আর কি, মানে গ্রহণযোগ্য হবে এবং স্বচ্ছ হবে এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ হবে, সুন্দর একটা নির্বাচন হবে। কারণ তখন তো দায়বদ্ধ জবাবদিহিতা থাকবে। এখন যদি এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অনেক ষড়যন্ত্র চক্রান্ত হতে পারে, কারণ নিষিদ্ধ ছাত্রলীগ বা ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে ক্যাম্পাসে শিক্ষাঙ্গনে। তাই আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় এবং সকল ছাত্র প্রতিষ্ঠানগুলিতে এবং ছাত্র সংঘ নির্বাচন অত্যন্ত জরুরি। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, এবার কেউ দ্বিমত করবো। আমরা ছাত্র রাজনীতি করে আসছি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া পদ্ধতির মধ্যেই সেখানে ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র সংসদ নির্বাচিত হলে তা একটা ওখানে পরিবেশ তৈরি হবে, একটা অনুকূল পরিবেশ তৈরি হবে। কারণ তা না হলে ছাত্রদের যে এক্সট্রা কারিকুলাম সেদিকে বঞ্চিত হচ্ছে ছাত্র সমাজ। দীর্ঘদিন যাবৎ তারা ফ্যাসিস্ট সরকার তারা নির্বাচন করতে দেয়নি, কারণ তারা জানে যদি নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয় তারা নিশ্চিত পরাজয় হবে, তাদের বরাবরই হবে। যার কারণে শিক্ষাঙ্গনের নির্বাচনগুলি তারা না দিয়ে তারা এখানে একটা মানে প্রশাসন তো ছিল তাদের দলীয় প্রশাসনে থাকার কারণে তারা যা বলছে তাই হয়েছে। ছাত্রলীগ নিয়ন্ত্রণ করেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলতে গেলে, সরকারের তারা ছিল আনুকূল্যে তারা এগুলো করেছে। তো এখন তো সেই পরিবেশটা এখন নাই। এখন আমি মনে করি যে এখন যেহেতু ফ্যাসিস্ট সরকারের দোসররা সেই মানে ধরনের যারা গাপটি মেরা বিভিন্ন সময় বিভিন্ন মানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, এখন এই জন্যে নির্বাচনকে সামনে রেখে আমি মনে করি যে
যে এই ছাত্র সংসদ নির্বাচনটা মানে জাতীয় নির্বাচনের পরে করলে আমি মনে করি নির্বাচনটা আরও ভালো হবে এবং একটা অনুকূল পরিবেশ হবে এবং সেখানে ছাত্রছাত্রীদের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা যে তাদের যে দীর্ঘদিন যে নতুন নেতৃত্ব তৈরি হওয়া, কারণ ডাকসু এবং ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে নতুন লিডারশিপ তৈরি হচ্ছে না, এই তৈরি না করতে আমাদের সমাজে নতুন নেতৃত্ব আসছে না, আসার কারণে একটা বন্ধত্ব তৈরি হচ্ছে। আমি মনে করি যে নির্বাচনটা খুব জরুরি আমার করা, মানে যেহেতু গণতন্ত্র মানে জন্যই তো লড়াই করেছি আমরা নির্বাচনের জন্য কথা বলেছি, তাই এই জন্য আমি মনে করি যে এটা আমরা একটা অনুকূল পরিবেশে সুন্দর পরিবেশের মধ্যে একটি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা যে আসবেন আগামী দিনে তাদের অধীনে যদি এই নির্বাচনটা হয় ছাত্র নির্বাচন তাহলে অনেকটা ভালো হবে। শেষের দিকে মিস্টার রাজিকুজ্জামান রতন, ক্লোজিং রিমার্কস। আমাদের একটা দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতা আছে, আবার আমাদের দীর্ঘদিনের একটা সংগ্রামের ইতিহাসও আছে। তিক্ত অভিজ্ঞতা হচ্ছে বড় বড় লড়াইয়ের মধ্য দিয়ে আমরা যা অর্জন করি খুব অল্প সময়ের মধ্যে সেই অর্জনগুলো আমাদের হাতছাড়া হয়ে যায়। আবার সংগ্রামের অভিজ্ঞতা হচ্ছে মানুষ তো বারবার ঘুরে দাঁড়ায়। ওই যে মুক্তিযুদ্ধের অপূর্ণ আকাঙ্ক্ষা, আমরা একটা শোষণমুক্ত দেশ চেয়েছিলাম, এটা কিন্তু বারবার আমাদেরকে লড়াইয়ের ময়দানে নিয়ে আসে। ফলে আমাদের একদিকে যেমন স্বপ্নের একটা সংগ্রাম আছে, আর একদিকে একটা হারানোর বেদনাও আছে। এবারও গণ অভ্যুত্থান এত বড় একটা বিজয়, আমাদের কাছে মনে হচ্ছে যে বিজয়ের আনন্দটা বোধহয় আমরা খুব ভালো উদযাপন করতে পারছি না। একটা গণতন্ত্রের পথে যাত্রা যদি বলি, একটা শোষণমুক্ত সমাজের দিকে যাত্রা বলি, যদি বৈষম্যবিহীন কথা বলি, শুধু দুটো উদাহরণ যদি বলি, এই অভ্যুত্থানে যে লক্ষ লক্ষ মেয়েরা রাস্তায় নামলো, তারা কেন আজকে ভয় পাচ্ছে? তাহলে কি পরিস্থিতিটা দেশে তৈরি হলো, এটা আমাদের একটু গভীরভাবে ভাবা দরকার। যারা ক্ষমতায় আছেন তাদের যেমন ভাবতে হবে, যারা আন্দোলন ছিলেন তাদেরও এই দায়টা নিতে হবে। আবার অন্যদিকে এই দেশটা আমাদের সবার, এই বাংলাদেশ একটা ইউনিক দেশ, যেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ চারটা যদি বলি যে প্রধান ধর্ম চারটাই অবস্থান করে, তাহলে সেই দেশে কেন বারবার আমাদের সাম্প্রদায়িক হানাহানির আশঙ্কাটা দেখতে হচ্ছে? ফলে আমরা তো একটা গণতান্ত্রিক নাগরিক হিসেবে আমরা পরিচিত হতে চাই। সেই জায়গায় আমরা মনে করি আমাদের আরও অনেক কাজ করার আছে। রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন করার দীর্ঘমেয়াদী সংগ্রামের সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক সংস্কৃতিটা গড়ে তোলার সংগ্রামটা আমাদের অব্যাহত রাখতে হবে এবং সেই ক্ষেত্রে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন একটা পদক্ষেপ, এটাই সব নয়, কিন্তু এটা একটা পদক্ষেপ মাত্র। সেই দিকে আমরা যদি যাই তাহলে জাতীয় নির্বাচন বলি, স্থানীয় নির্বাচন বলি, শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন বলি, এমনকি পেশাভিত্তিক নির্বাচনগুলো যদি বলি, এখন আমরা মানে যে জজ কোর্টগুলোর যে নির্বাচন, আদালতের নির্বাচন, সেগুলো যদি বলি, তাহলে সব ক্ষেত্রে আমরা একটা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করতে চাই। মিস্টার খায়রুল কবির বাবু। না, সেটা মানে আমাদের উনি যে বলেছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত যে আমাদের এই গণতন্ত্রের মানে পূর্বশর্ত নির্বাচন, সেই নির্বাচিত প্রতিনিধিরই দেশ পরিচালনা করবেন এবং আমাদের যে অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমাদের এই 54 বছর হলো আমরা দেশ স্বাধীন করেছি। স্বাধীন রাষ্ট্রে আমাদের অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। এখন এই জায়গায় এসে আমরা যদি এখন আমাদের কাছে পুরো পৃথিবী, এদেশের জনগণ, এই প্রজন্ম, এদেশের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। আমরা যারা রাজনীতিবিদ, আমরা আগামী দিনে দেশ পরিচালনাতে আমরা যাব, তো সেখানে আমাদের ভূমিকা থাকতে ইতিবাচক, যেন জনগণের মানে জনগণের নার্ভ সেন্টিমেন্ট, জনগণ কী চায়, মানে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল যেটা বলছিল, ওইটাকেই আমাদের যেটা আমরা জানি সব, সেই বিষয়টাকে কিন্তু আমাদেরকে মাথায় রেখে যদি আমরা জনগণের স্বার্থে আমরা চিন্তা করি নির্বাচনের কথা, নির্বাচনের একটা অন্যতম শর্ত গণতন্ত্রের, সেই নির্বাচন সব ক্ষেত্রে, এটা জাতীয় সংসদ নির্বাচন হোক, সেটা আমাদের ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন বা প্রশাসক নির্বাচন, যেটা যে আইনজীবীদের নির্বাচন যেটা আপনি বললেন আর কি, তো সেই সব ক্ষেত্রেই কিন্তু আমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই জিনিসটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের একটা টেকসই আমাদের রাষ্ট্রের একটা দুদিন পর আমরা এগুলো নিয়ে কথা বলা, একটা সিস্টেম একটা জায়গায় যখন পৌঁছে যায় যে একটা রাষ্ট্রের, এটা যেই সরকারই আসুক, কিন্তু আমরা একটা নীতিগত একটা সিদ্ধান্ত যদি রাষ্ট্রের একটা নীতিমালার মধ্যে চলে আসে, তাহলে এগুলো অব্যাহত থাকবে। দুদিন পর আমরা যদি এইসব নিয়ে আমরা হানাহানি, দ্বন্দ্ব সংঘাতের এই বিতর্ক, ডিবেট এগুলো করি, তাহলে আমাদের দেশ আরও পিছিয়ে যাবে। পৃথিবী অনেক এগিয়ে গেছে।
তাই আমি মনে করি যে আমাদের এই পৃথিবী তাকিয়ে আছে আমাদের দিকে, এই 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 প্রজন্মের কাছে, এই দেশের কাছে এবং রাজনীতিবিদদের কাছে। আমরা পুরানো ধাঁচের রাজনীতি থেকে বেরিয়ে এসে এখন আমাদের ইতিবাচক রাজনীতি, যেখানে পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ, আমি মনে করি যে সেই দিক থেকে আমাদেরকে আরও মানে হতে হবে। এই মানদাতার আমলের বা আমাদের ট্রেডিশনাল রাজনীতি বাদ দিয়ে আমরা আধুনিক চিন্তা ভাবনা নিয়ে আমরা মনে হয় যে রাষ্ট্র মেরামতের জন্য বা রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের যে এই নির্বাচনের মধ্যে যে একটা সার্বভৌম পার্লামেন্ট হলে সেই পার্লামেন্টের মাধ্যমে আমরা যেন আগামী দিনে যেন ওই যে মত প্রকাশের স্বাধীনতা যেন মানে আমাদের যেন ডেমোক্রেসি, উইদিন দ্য পার্টিতে ডেমোক্রেসি থাকতে হবে, দেশের ডেমোক্রেসি থাকতে হবে, ডেমোক্রেসির যে সর্বোচ্চ যে আর কি যে পরমত সহিষ্ণুতা, সেই বিষয়গুলোকে আমাদের নিশ্চিত করতে হবে এবং সবাইকে মানে দায়বদ্ধতা এবং জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। তাইলে আমি যত বড় নেতাই হই, আমি যত মানে প্রভাবশালী ব্যক্তি হই, আমিও যেন আইনের ঊর্ধ্বে নই। কিন্তু সেখানে আমরা দেখেছি যে আইন তার নিজস্ব গতিতে চলছে না, যেন আইন যেন নিজস্ব গতিতে চলে, সেটা যেন আমরা মানে এক্সিকিউট করতে, কথায় আর কাজের সাথে যেন মিল থাকে, ওইটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এটা হলে আমার মনে হয় যে সমাজে একটি সুন্দর সমাজ বিনির্মাণ আমরা করতে পারবো। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রাজিকুজ্জামান রতন এবং মিস্টার খায়রুল কবির খোকন অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমরা রাজনীতি, অর্থনীতি, আওয়ামী লীগ, বিচার, নির্বাচন, সংস্কার সব বিষয় নিয়ে কথা বললাম এবং আমার অতিথিদের কথা মোটামুটিভাবে এটা স্পষ্ট যে অর্থনীতির আলোচনা করতে গিয়ে পরিস্থিতির খুব একটা উন্নতি হয় না ওনারা বলছেন, এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে আসলে বিনিয়োগ বলি বা অর্থনীতির চাকাটা যে গতিশীল হয় না, সেটা মোটামুটিভাবে স্পষ্ট। ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিজমের যে প্রবণতা সেটা এখনও ক্রিয়াশীল এবং সেখানেই একটা বড় আশঙ্কার জায়গা ওনারা তুলে ধরেছেন। এবং একথা ওনারা বলছিলেন যে অন্ধকার দিয়ে আসলে বা অন্ধকারকে মোকাবেলা করা যায় না, আলো দিয়ে অন্ধকারকে মোকাবেলা করতে হয়। এবং এই কথাগুলোর মধ্যে আসলে বর্তমান পরিস্থিতির একটা স্পষ্ট বিবরণ বা ব্যাখ্যা পাওয়া যায়। এবং সব মিলিয়ে ওনারা যেটা মনে করেন যে নির্বাচনটা খুব জরুরি। অনেকেই মনে করেন যে নির্বাচন চাইছে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাবার জন্য। আমার এক অতিথি বলছিলেন যে শুধু ক্ষমতায় যাবার জন্য নয়, নির্বাচন আসলে একটা গণতন্ত্রের পরিবেশও নিশ্চিত করে। সে কারণেই অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইছে। আমরা আশা করব যে সরকার খুব দ্রুততার সঙ্গে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করবেন। ওনারা দুজনেই সেটি চাইছেন এবং এটা সবার জন্য, দেশের জন্য, অর্থনীতি, রাজনীতি বা ভবিষ্যতের জন্য, এমনকি ক্ষমতায় যারা আছেন তাদের জন্য কল্যাণকর হবে। এর বাইরে অন্য কোনো চিন্তা আসলে বাংলাদেশকে বা বাংলাদেশের জনগণকে, এমনকি ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো এবং সরকারের যারা আছেন তাদের জন্য কোনো সুখকর পরিস্থিতি তৈরি করবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।